আচ্ছা, আজকের এই বিশেষ তথ্য সমৃদ্ধ আলোচনাটি আমরা একটা কল্পচিত্র দিয়ে শুরু করতে পারি। ধরুন, এমন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হলো যা সরাসরি আশেপাশের সরকারি স্কুলগুলোর সাথে স্থানীয় কমিউনিটি বা ব্যক্তিগত দাতাদের যুক্ত করে দিচ্ছে। হুম, দারুণ একটা ভাবনা। তাই না? মানে ঠিক যেমন আমরা ইউটিউব ভিডিওতে ক্রাউড সোর্সিংয়ের নানা চমকপ্রদ উদ্যোগ দেখি, যেখানে সবাই মিলে ফান্ডরেইজ করে, এটাও অনেকটা তেমনই একটা বিষয়। তবে এটা পড়াশোনা আর শিক্ষার প্রসারের জন্য। একদমই তাই। মানে ক্রাউড ফান্ডিং করে সিনেমা তৈরি বা স্টার্টআপ দাঁড় করানোর কথা তো আজকাল প্রায়ই শোনা যায়, কিন্তু স্থানীয় সরকারি স্কুলের পড়াশোনা বা পরিকাঠামো অনেকটা সেই ক্রাউড সোর্সিং মডেলে চলবে, এটা ভাবতেই বেশ ইন্টারেস্টিং লাগে। সত্যি, শুনতে হয়তো একটু অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু বাস্তবে ঠিক এমন একটি কাঠামোগত পরিবর্তনের দিকেই এগোচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আর এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আপডেট মাস্টার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। তাহলে শুরু করা যাক। রাইট। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের একটি অত্যন্ত অভিনব উদ্যোগ, যার নাম হল বিদ্যাঞ্জলি প্রোগ্রাম। হ্যাঁ, বিদ্যাঞ্জলি। আর বিশেষ করে ২০ মে ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বা PBSSM থেকে প্রকাশিত একটি বিস্তারিত নির্দেশিকার ভিত্তিতে আমাদের এই আলোচনা এগোবে। হ্যাঁ, এই নির্দেশিকাটি কিন্তু রাজ্যের সমস্ত জেলার প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এবং ডিপিএসসি এর চেয়ারম্যানদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। একদম। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। এই যে সরকারি নির্দেশিকার আড়ালে একটা বিশাল ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট প্রোগ্রাম তৈরি করা হচ্ছে, এর আসল উদ্দেশ্যটা কি? দেখুন, এই উদ্যোগের মূল দর্শনটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। বিদ্যাঞ্জলি প্রোগ্রামটি তৈরি হয়েছে মূলত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে শিক্ষার মান উন্নয়নের জন্য। আচ্ছা। আর সেই সাথে পরিকাঠামো শক্তিশালী করা এবং পড়ুয়াদের সার্বিক বিকাশে বেসরকারি খাত মানে প্রাইভেট সেক্টরের অংশগ্রহণ নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য। মানে শুধু সরকারি ফান্ডের দিকে তাকিয়ে বসে থাকা নয়, তাই তো? একদমই না। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এটা কেবল অর্থদানের কোনো বিষয় নয়। ও আচ্ছা, শুধু টাকা দেওয়ার ব্যাপার নয়। না না, এটি বরং জ্ঞান, দক্ষতা এবং সরাসরি প্রয়োজনীয় সামগ্রী ভাগ করে নেওয়ার একটা অত্যন্ত সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম। তার মানে ব্যাপারটা অনেকটা এখনকার দিনের স্কিল শেয়ারিং বা ম্যাচ মেকিং ওয়েবসাইটের মতো কাজ করছে। ঠিক ধরেছেন। যেমন ধরুন, কোনো প্রজেক্টে ফ্রিল্যান্সারদের তাদের নির্দিষ্ট দক্ষতা অনুযায়ী যুক্ত করা হয়। এখানেও স্বেচ্ছাসেবকরা সরাসরি নিজেদের পছন্দের বা আশেপাশের স্কুলের সাথে যুক্ত হতে পারবেন। হ্যাঁ, আর এই কারণেই সাধারণ অনুদান ব্যবস্থার চেয়ে বিদ্যাঞ্জলি একেবারে আলাদা। নির্দেশিকায় খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে যে অবদান বা কন্ট্রিবিউশনের মূলত দুটি স্তম্ভ রয়েছে। দুটো স্তম্ভ, সেগুলো কি কি? প্রথম স্তম্ভটি হলো পরিষেবা বা অ্যাক্টিভিটি। এর অধীনে রয়েছে জেনেরিক লেভেল সার্ভিসেস এবং স্পন্সরশিপ অ্যাক্টিভিটি। বুঝতে পারছি। আর দ্বিতীয়টা? দ্বিতীয় স্তম্ভটি হল সম্পদ, উপকরণ বা যন্ত্রপাতি। এর তালিকাটা কিন্তু বেশ লম্বা। তাই নাকি? কি কি আছে এর মধ্যে? মানে ধরুন, এর মধ্যে পড়ে বেসিক সিভিল ও ইলেকট্রিক্যাল পরিকাঠামো, ক্লাসরুম সাপোর্ট মেটেরিয়াল, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা। এছাড়াও খেলাধুলা ও যোগব্যায়ামের সরঞ্জাম, স্বাস্থ্য ও সুরক্ষার উপকরণ, টিচিং লার্নিং মেটেরিয়াল, রক্ষণাবেক্ষণ ও মেরামতি, এমনকি অফিসের স্টেশনারি বা আসবাবপত্র পর্যন্ত সব কিছুই রয়েছে। দাঁড়ান, এখানে আবার একটু খটকা লাগছে। এই এত বড় তালিকা শুনে তো মনে হতে পারে যে কাউকে হয়তো একটা গোটা বিল্ডিং তৈরি করে দিতে হবে। মানে ভয় পাওয়ার মতো ব্যাপার আর কি। হ্যাঁ, ঠিক তাই। মানে যদি কেউ সাহায্য করতে চায়, তবে তাকে কি এই সব কিছুর সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে? একজন সাধারণ মানুষের পক্ষে কি এত বড় পরিকাঠামো দান করা আদৌ সম্ভব? না না, একদমই তা নয়। এই নির্দেশিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বাস্তবসম্মত দিকটাই হলো এর ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, সেটা কিভাবে? নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে যে স্বেচ্ছাসেবকরা চাইলে আংশিক বা সম্পূর্ণ যে কোনো ধরনের অবদান রাখতে পারেন। মানে কোনো বিশাল দায়িত্ব নেওয়ার বাধ্যবাধকতা নেই। ও, তার মানে আংশিক সাহায্যও করা যাবে। হ্যাঁ, যদি আমরা এটিকে বৃহত্তর পরিসরে দেখি তাহলে বুঝতে পারব যে ছোট ছোট সাহায্য কতটা জরুরি। একটু উদাহরণ দিয়ে বোঝাবেন? ধরুন, একটা সামান্য অফিস স্টেশনারি বা ছোট মেরামতির কাজ,
হয়তো স্কুলের কয়েকটা ফ্যান খারাপ, একজন স্থানীয় ইলেকট্রিশিয়ান গিয়ে শুধু ওই ফ্যানগুলো সারিয়ে দিয়ে এলেন। রাইট। বা ধরুন কেউ কয়েক ব্যাগস চক, ডাস্টার বা প্রিন্টারের কালি দিয়ে সাহায্য করলেন। এগুলো স্কুলের দৈনন্দিন কার্যক্রমে কিন্তু বিশাল বড় পরিবর্তন আনতে পারে। সত্যিই তো। অনেক সময় দেখা যায় যে একটা বড় প্রজেক্টের ফান্ড হয়তো আছে, কিন্তু প্রতিদিনের ছোটখাটো জিনিসের অভাবে ক্লাস ব্যাহত হচ্ছে। একদম ঠিক। এই মাইক্রো কন্ট্রিবিউশন বা ক্ষুদ্র অবদানের সুযোগ থাকার ফলে সাধারণ মানুষের পক্ষে এই প্রোগ্রামের সাথে যুক্ত হওয়া অনেক সহজ হয়েছে। আইডিয়াটা তো দারুণ, কিন্তু এটা বাস্তবে কাজ করবে কিভাবে? মানে অ্যাপ থেকে অ্যাকশনে যাওয়ার প্রক্রিয়াটা কি? একটা স্কুল কিভাবে এই প্রোগ্রামের আওতায় আসবে? হ্যাঁ, এই পুরো বাস্তবায়নের প্রক্রিয়াটা একটা ডিজিটাল পোর্টালের মাধ্যমে পরিচালিত হয়। প্রথমেই আসে স্কুল রেজিস্ট্রেশনের ধাপ। আচ্ছা, সব স্কুলে কি রেজিস্টার করতে পারবে? না, সব স্কুল নয়। যেসব স্কুলের ইউডাইস প্লাস কোড আছে, মানে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস কোড রয়েছে, কেবল তারাই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। ও, তার মানে একটা ভেরিফিকেশন থাকছে শুরুতে। হ্যাঁ, এর জন্য পোর্টালে তাদের ওই ইউডাইস কোড, একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং একটা ওটিপি ব্যবহার করতে হবে। রেজিস্ট্রেশন তো হলো, কিন্তু এরপর স্কুলগুলো কিভাবে জানাবে যে তাদের ঠিক কী সাহায্য প্রয়োজন? এর পরের পর্বটা হলো চাহিদা জানানো বা পোস্ট রিকোয়েস্ট। পড়ুয়াদের সংখ্যা, বর্তমান পরিকাঠামো এবং মানব সম্পদের প্রাপ্যতার উপর ভিত্তি করে স্কুলগুলো তাদের একটা তালিকা তৈরি করবে। বুঝতে পারছি। সেই তালিকায় তারা জানাবে যে তাদের ঠিক কী প্রয়োজনীয় পরিষেবা বা উপকরণ দরকার। তারপর এই তালিকাটি তারা ওয়েব পোর্টাল বা অ্যাপে পোস্ট করবে। ঠিক এখানেই বিষয়টা ভীষণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। মানে প্ল্যাটফর্মে চাহিদা তো পোস্ট করা হলো, কিন্তু সেই চাহিদা পূরণের জন্য সঠিক মানুষ বা দাতা কিভাবে নির্বাচিত হবেন? সেটাই আসল জায়গা। ব্যাপারটা অনেকটা ইউটিউব অ্যালগরিদমের মতো লাগছে, যা দর্শকের চাহিদার সাথে ঠিক সঠিক কন্টেন্ট মিলিয়ে দেয়। দারুণ উপমা দিয়েছেন। মানে এখানে পোর্টালটি স্কুলের চাহিদার সাথে স্বেচ্ছাবকের দক্ষতা বা সম্পদের স্পেসিফিকেশন একেবারে মিলিয়ে দিচ্ছে। একদম সঠিক। এই ডিজিটাল সিস্টেমটা ওই অপচয় বা মিসম্যাচটাই বন্ধ করছে। যাচাইকরণের মাধ্যমে সঠিক মানুষের কাছে সঠিক চাহিদাটা পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু এখানেই তো যাচাই বা ভেটিং প্রক্রিয়ার বিষয়টা চলে আসে। স্বেচ্ছাসেবকদের কিভাবে চূড়ান্ত করা হয়, সেই ধাপগুলো কি কি? নির্দেশিকায় এই যাচাইকরণের জন্য সুনির্দিষ্ট কিছু ধাপের কথা বলা হয়েছে। প্রথম ধাপটি হল শর্ট লিস্টিং। আচ্ছা, স্কুলই কি এই শর্ট লিস্ট করবে? হ্যাঁ, স্বেচ্ছাসেবকদের প্রোফাইল, যোগ্যতা বা অভিজ্ঞতার ভিত্তিতে স্কুল তাদের একটা প্রাথমিক তালিকাভুক্ত করবে। তারপর? এরপরের ধাপ হল ইন্টারঅ্যাকশন। স্কুল ও শর্টলিস্ট হওয়া স্বেচ্ছাসেবকের মধ্যে সরাসরি ফেস টু ফেস বা ভার্চুয়াল মিটিং হবে। ও, মিটিংয়ে বসে কথা হবে? হ্যাঁ, সেখানে স্বেচ্ছাসেবকের দক্ষতা বা প্রস্তাবিত উপকরণের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং কাজটা কখন হবে তার টাইম স্লট ঠিক করা হবে। আচ্ছা, সব কথা ফাইনাল হয়ে যাবার পর কি হবে? এরপর আসে চূড়ান্তকরণ ও স্বীকৃতির জায়গাটা। স্কুল চাইলে স্বেচ্ছাসেবকের সাথে একটি চুক্তিতে বা এগ্রিমেন্টে যেতে পারে। এটা তো ভালো উদ্যোগ। একটি প্রশংসাপত্র বা সার্টিফিকেটও প্রদান করতে পারে, যেটা ওই স্বেচ্ছাসেবকের জন্য একটা দারুণ প্রাপ্তি। কিন্তু একটা কথা, এই যে সবকিছুর কথা বলা হচ্ছে, এর চূড়ান্ত দায়বদ্ধতা কার? মানে ঠিক কি জানতে চাইছেন? তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ায়? যে কেউ কি চাইলেই স্কুলে ঢুকে ক্লাস নেওয়া শুরু করতে পারে? বাচ্চাদের নিরাপত্তার কি হবে? এটা তো ভীষণ ভয়ের ব্যাপার হতে পারে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। নির্দেশিকার সবচেয়ে স্পর্শকাতর শর্তটি এখানেই রয়েছে। কি বলা হয়েছে সেখানে? সেখানে পরিষ্কার বলা হয়েছে যে স্বেচ্ছাসেবকদের ব্যাকগ্রাউন্ড চেক এবং সামর্থ্য যাচাইয়ের সম্পূর্ণ দায়ভার স্কুল বা স্কুল প্রশাসনের উপর বর্তাবে। দাঁড়ান, মানে পুরোটাই স্কুলের দায়িত্ব? হ্যাঁ, কোনো সমস্যা হলে বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তার একমাত্র দায়ভার স্কুল প্রশাসনকেই নিতে হবে। এটা তো একটা বিশাল বড় চাপের ব্যাপার। বিকেন্দ্রীকরণের কারণে পোর্টালটি উন্মুক্ত করা হলো ঠিকই, কিন্তু গেটকিপিং বা পাহারাদারের দায়িত্বটা তো স্কুলের হাতেই রাখা হয়েছে। ঠিক তাই। ব্যাকগ্রাউন্ড চেকের সম্পূর্ণ দায়ভার স্কুলের ওপর দেওয়ার মানে হল নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতার সাথে কোনো আপোষ না করা। কিন্তু একটা গ্রাউন্ড লেভেলের আন্ডারস্টাফড স্কুলের পক্ষে এত কিছু ম্যানেজ করে আবার অপরিচিত লোকের ব্যাকগ্রাউন্ড চেক করাটা কতটা সম্ভব, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই যে স্কুলের ঘাড়ে একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে। রাইট।
তো সব মিলিয়ে আমাদের আজকের আলোচনার একটা সংক্ষিপ্ত নির্যাস টানা যাক। বিদ্যাঞ্জলি প্রোগ্রামটি মূলত একটি ডিজিটাল এবং কাঠামোগত উদ্যোগ। হ্যাঁ, যার মাধ্যমে সরকারি শিক্ষা ব্যবস্থায় বেসরকারি উদ্যোগ, ব্যক্তির দক্ষতা এবং সম্পদকে স্বচ্ছতার সাথে কাজে লাগানো হচ্ছে। একদম। এটি কেবল একটা সাধারণ অনুদান নয়, বরং সরাসরি সমাজের অংশগ্রহণের একটি দারুণ মডেল। ঠিক বলেছেন। আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। হ্যাঁ, বলুন। ঐতিহ্যগতভাবে আমরা মনে করি যে সরকারি স্কুলের সমস্ত পরিকাঠামো এবং শিক্ষার উপকরণের দায়িত্ব কেবল রাষ্ট্রের বা সরকারের। সেটাই তো ভাবি আমরা। কিন্তু একটু ভেবে দেখুন তো, যখন স্থানীয় সমাজ সরাসরি নিজেদের স্কুলের অভাব পূরণে এবং জ্ঞান বিতরণে অংশ নেয়, তখন কি রাষ্ট্র ও নাগরিকের চিরকালীন সম্পর্ক এবং শিক্ষার মালিকানাবোধে একটি নতুন যুগের সূচনা হয়? বিষয়টি সত্যিই ভেবে দেখার মতো। একদম, খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি বিদ্যাঞ্জলি প্রোগ্রামের এই খুঁটিনাটি দিকগুলো আপনাদের বুঝতে সাহায্য করেছে।